নির্বাচন কমিশনকে এবার আড়াই চালের প্যাঁচে ফেললেন মুজিব কন্যা। জনগণকে সাথে নিয়ে নামতে হবে, সবচেয়ে বড় কথা আগে জনগণের পাশে যেতে হবে। ইউনূস সরকার বারবার দাবি করে এসেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তার পুলিশ প্রশাসন একেবারে সজাগ দৃষ্টি রাখছে, কিন্তু তৌহিদে জনতার ব্যানারে বিক্ষোভ বাংলাদেশের সাধারণ মানুষকে বেশ অবাক করে দিয়েছে। পর্তুগালের ডানপন্থী রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরা তার নির্বাচনী প্রচারে বলেছেন, ইটস নট এ বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ নয়। ইউনূস তো ভয় পাচ্ছে, নাকি হাসিনার স্বপ্ন দেখেছেন তিনি? হতেও পারে। জামাত চাইছে ধমকে চমকে মানুষকে ভয় দেখিয়ে বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে। মহিলাদের অধিকার খর্ব করে গৃহবন্দী করে রাখাটাই জামাতের প্রধান উদ্দেশ্য। ফলে কোন পথে যাচ্ছে বাংলাদেশ সেটা আপনি বিচার করবেন। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, কাজেই আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখে ধ্বংস করবে, আওয়ামী লীগ ধ্বংস হওয়ার না। হামলা মামলা হত্যাকাণ্ড করে সাময়িক একটা আঘাত এসেছে, এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার। সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে, সবচেয়ে বড় কথা আগে জনগণের পাশে যেতে হবে। আমাদের দলে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন, আর আমাদের যাদের বিরুদ্ধে অরেন বা মামলা হামলা বা যারা আত্মগোপনের প্রত্যেকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন এবং সবাইকে নিয়ে জনগণকে নেবেন। জনগণের শক্তিটাই আছে আসল শক্তি। জাতি দাঙ্গার দিকে এগোচ্ছে কি বাংলাদেশ? খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন ছুড়ে দিলাম মনে হচ্ছে কি আপনাদের? না, আপনাদের ভয় দেখাচ্ছি না। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনাই তুলে ধরবো আপনাদের সামনে, আর তারপর আরও একটা প্রশ্ন রাখবো আপনাদের সামনে এবং সেই প্রশ্নের ব্যাখ্যাও কিন্তু আপনাদেরকে দেব। এবার আসি প্রথম প্রশ্নের উত্তরের ব্যাখ্যায়। সম্প্রতি দেখা গিয়েছে যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং সেই দাবিতে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করল জামায়াতে ইসলামী বাংলাদেশ বা জামাত। জামাতের ডাকে এই মিছিল হলেও ব্যানারটা ছিল মূলত তৌহিদি জনতা নামে একটি অরাজনৈতিক দলের। বাংলাদেশের একাধিক জায়গাতে সেই মিছিল দেখা গিয়েছে। বিক্ষোভকারীরা ইসকনের বিরুদ্ধে দেশ জুড়ে হিংসা, হুমকি, অপহরণ এবং বিভিন্ন দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই তৌহিদি জনতা কারা, কি তাদের পরিচয়। তৌহিদি জনতা তথা বিক্ষুব্ধ কট্টর মুসলিমদের বোঝায়। এরা একাধিকবার বাংলাদেশের শান্তি নষ্ট করার চেষ্টা করেছে আগেও। মূলত 5ই অগাস্টের পর থেকে, অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর থেকে এই তৌহিদি জনতার কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। যদিও ইউনূস সরকার বারবার দাবি করে এসেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তার পুলিশ প্রশাসন একেবারে সজাগ দৃষ্টি রাখছে, কিন্তু তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ বাংলাদেশের সাধারণ মানুষকে বেশ অবাক করে দিয়েছে। তবে ইসকন নেতারা তাদের কি আশঙ্কা জানেন? তারা বলছেন যে এর পিছনে রয়েছে বড় ধরনের কোনো চক্রান্ত। গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যক্তি এবং গোষ্ঠী বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে ইসকনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ষড়যন্ত্র করছে। কিন্তু সত্যিই যদি এই আশঙ্কা সত্যি হয়, তাহলে তো ঘোরতর বিপদ পদ্মা পারে। এমনকি ইসকন সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইউনূস সরকারের কাছে ইসকন নেতারা আবেদন জানিয়েছেন গুজব, মিথ্যা, অপপ্রচার ও হুমকির বিরুদ্ধে যেন সুষ্ঠুভাবে তদন্ত করা হয় আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। এছাড়া বাংলাদেশে নারী নিগ্রহ, খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনা তো আকছার ঘটছে। ইউনূসের বাংলাদেশে নারী নির্যাতন 10 গুণ বেড়ে গিয়েছে আগের তুলনায়। সংখ্যালঘুরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানে। দ্বিতীয় প্রশ্নে অবশ্যই আসব, কিন্তু তার আগে হাসিনার একটা মাস্টার স্ট্রোকের কথা বলি। নির্বাচন কমিশনকে এবার আড়াই চালের প্যাঁচে ফেললেন মুজিব কন্যা। কি প্যাঁচ? বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের সমর্থকরা, একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। অর্থাৎ নির্বাচন কমিশন তাদের ঠিক কি বয়কট করবে? নির্বাচন কমিশন কি বলবে যে আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারছে না, তারাই তো নির্বাচন কমিশনকে বয়কট করছে। বলেছিলাম না,
হাসিনা পোড় খাওয়া রাজনীতিবিদ, ছাই চাপা আগুনকে তিনি দাবানলে রূপ দিতে পারেন। তার বক্তব্য, আওয়ামী লীগ যদি বাংলাদেশের নির্বাচনে ভোটদানে বিরত থাকে তাহলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াতে সামিলই হবেন না। ফলে নির্বাচনের ফলাফল কি হবে সেটা আশা করি আপনি অনুমান করতে পারছেন। এবার আসি দ্বিতীয় প্রশ্নের কথায়, যে প্রশ্নটা আপনাদের সামনে রাখবো, ইউনূসের আমলে বাংলাদেশ এগোচ্ছে না পিছোচ্ছে? বেশ কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম উদাহরণ হিসেবে আমি কি বলছি, প্রথমেই একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলছি দুবাই তো মরুভূমির দেশ, আমি অন্তত যতদূর জানি। আর মরুভূমির দেশ হওয়া মানে সেখানে চাল উৎপন্ন হওয়াটাও সম্ভব নয়। ফলে চালের জন্য দুবাইকে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মজার বিষয় কি জানেন, বাংলাদেশ দুবাই থেকে চাল আমদানি করছে, অর্থাৎ বাংলাদেশ এখন সরাসরি চাল নিচ্ছে না ভারত থেকে, তারা চাল কিনছে দুবাই থেকে, আবার দুবাইও ভারত থেকে চাল কেনে। এই দ্বিচারিতা করে ইউনূস কি বোঝাতে চাইছেন ভারতীয় চাল হারাম আর সেই চাল দুবাই গিয়ে হালাল হয়ে বাংলাদেশে ফিরছে? দ্বিতীয় উদাহরণ, আবার ট্রাম্পও কিন্তু চাপ দিচ্ছে বাংলাদেশকে অর্থাৎ ইউনূসকে। ফলে সস্তায় রাশিয়া থেকে গম কেনা ছেড়ে এখন দামি আমেরিকান গম কিনতে হচ্ছে ইউনূসের দেশকে। বিনিময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি শুল্ক 37% থেকে কমিয়ে 20% করেছে আমেরিকা, সেটা একটা বিষয়। আগে বাংলাদেশ রাশিয়ার থেকে গম কিনতো প্রতি টন $226, আর এখন সেই গম আমেরিকা থেকে কিনছে প্রতি টন $308। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি বাংলাদেশের ওপর নতুন একটা অর্থনৈতিক বোঝা, আর যার ফল ভোগ করতে হবে বাংলাদেশের খেটে খাওয়া আমজনতাকে। তৃতীয় উদাহরণ, পর্তুগালও এবার বাংলাদেশি বিতাড়ন শুরু করেছে। পর্তুগালের ডানপন্থী রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরা তার নির্বাচনী প্রচারে বলেছেন, ইটস নট এ বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ নয়। তার মূল ইস্যু হলো অবৈধ বাংলাদেশি অভিবাসন, যা ইউরোপ জুড়ে রাজনৈতিক বিতর্কের বিষয়বস্তু। ভেঞ্চুরা স্পষ্ট করেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য পর্তুগালে আর কোনো জায়গা নেই। ভারতেরও এখন সময় এসেছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। সীমান্ত নিরাপত্তা শুধু প্রতিরক্ষা নয়, এটা একটা জাতীয় স্বার্থের প্রশ্ন। চতুর্থ উদাহরণ, পর্তুগালের আগে সৌদি আরবও কিন্তু বাংলাদেশি ইস্যুতে বেশ কড়াকড়ি পদক্ষেপ করেছে। বাংলাদেশিদের ভিসা আটকে দেওয়ার কথাও শোনা যাচ্ছে সৌদি প্রশাসনের মুখে। এমনকি সৌদিতে যে সমস্ত বাংলাদেশি শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও কড়াকড়ি করছে সৌদি সরকার। জানিয়ে রাখি, সৌদি আরবে প্রায় 1 লক্ষ বাংলাদেশি রয়েছেন, মূলত তারা পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে যান। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও দেখা করতে অস্বীকার করেছেন ইউনূসের সঙ্গে। সবটা মিলিয়ে ইউনূসের মিলিঝুলি সরকার একেবারে ঘেটে খ। কারণ ইউনূসকে সামনে রেখে তো পিছন থেকে খেলা খেলছেন অন্য কেউ, সেটা কখনো জামাত, আবার কখনো বিএনপি। আর ইউনূসের স্নেহধন্য নাহিদের দল এনসিপির কথা তো ছেড়েই দিলাম, তাদের খুব একটা পাত্তা দেয় না বাংলাদেশের আম জনতা। ফলে কোন পথে যাচ্ছে বাংলাদেশ সেটা আপনি বিচার করবেন। আর এদিকে ইউনূসের আবার খুব ক্ষমতার লোভ, কোনোভাবেই তিনি চান না তার গদি হাতছাড়া হোক। বিএনপি আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। তারেক রহমান দীর্ঘদিন প্রবাসবাস কাটিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে দেশে ফিরবেন, তিনি আবার বিএনপির প্রধানমন্ত্রীর পরবর্তী মুখ। জামাত চাইছে ধমকে চমকে মানুষকে ভয় দেখিয়ে বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে। মহিলাদের অধিকার খর্ব করে গৃহবন্দী করে রাখাটাই জামাতের প্রধান উদ্দেশ্য। আর নাহিদ ইসলামের দল এনসিপি এখানে ছাগলের তৃতীয় সন্তান। ম্যায় ম্যায় তুতু করাটা এখন তাদের কাজ, এটা বলা যেতেই পারে। আর একটা কথা বলছি ইউনূস সাহেব ভয় পাচ্ছেন কি, আতঙ্কে রয়েছেন? আসলে তার আশেপাশে যা ঘটনা ঘটছে ইদানিং, সেই ঘটনার ঘনঘটা আরও বেড়ে গিয়েছে। ফলে আতঙ্কে থাকারই কথা, কারণ ইউনূস ইতিমধ্যে জেনে গিয়েছেন তার এবং তার দলের বিরুদ্ধে আদালতে গিয়েছে আওয়ামী লীগ।
বেশ কয়েকদিনের মধ্যে বাংলাদেশে একেবারে উল্কা গতিতে বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের কার্যকলাপ। তাদের ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। কিন্তু ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশ দিয়ে কি বলা হয়েছে? বলা হয়েছে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বাংলাদেশে যদি দেখা যায় সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আওয়ামী লীগের মিটিং মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ইউনূস তো ভয় পাচ্ছে, নাকি হাসিনার স্বপ্ন দেখেছেন তিনি? হতেও পারে শেখ মুজিবও স্বপ্নে দেখা দিতে পারেন ইউনূসকে। ওই ইউনূসের কথায় রিসেট বাটন প্রেসের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বাংলাদেশের বর্তমান ঘটমান পরিস্থিতি নিয়ে একটি মামলা হয়েছে 27শে অগাস্ট। শুনানিও রয়েছে সেই মামলায় খুব দ্রুত। একটা বিখ্যাত উক্তি আছে, জানেন তো? কি বলুন তো সেই উক্তিটা হচ্ছে, দশকের পর দশক ধরে কিছুই ঘটে না, আবার কয়েক সপ্তাহের মধ্যে দশকের ঘটনা ঘটে যায়। হ্যাঁ, সত্যিই তাই। 2024 সালে জুলাই অগাস্টে যে ঘটনা ঘটেছিল তা দশকের ঘটনাকেও হার মানাবে। এক ঝটকায় বদলে যায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। দেখুন, পরাধীন বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। প্রাক বাংলাদেশের স্বাধীনতা অর্জনই ছিল মূল লক্ষ্য, কিন্তু হাসিনাহীন বাংলাদেশে নতুন করে স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে বাংলাদেশবাসীকে। ইউনূসের শাসন যদি আরও বেশি দিন বাংলাদেশে দীর্ঘায়িত হয়, তাহলে উপহার হিসাবে বাংলাদেশের মানুষ কি পাবে? তারা পাবেন মেধাশূন্য, মেরুদণ্ডহীন একদল পাতি নেতা, আর সেই সুযোগ কাজে লাগাবে কিছু সুযোগ সন্ধানী মানুষ। ফলে জাতীয় রাজনীতির কলকাঠি চলে যাবে সুযোগ সন্ধানী কালো টাকার মালিকদের হাতে। আর সেটার আভাস এখন কিছুটা হলেও দেখা যাচ্ছে হাসিনাহীন বাংলাদেশে। ফলে সোনার বাংলা গঠনে নির্বাচনী নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস বাংলাদেশ পাবে কিনা সেদিকেই নজর থাকবে। আর নজর রাখবেন আপনি আর প্লাস নিউজ ডিজিটালে।